একটি আয়নে চার্জের যত ডিলোকালাইজেশন হবে আয়নটির স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। ডিলোকালাইজেশন অফ চার্জ যত বেশি হবে আয়নের স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি তত বৃদ্ধি পাবে। এখানে ডিলোকালাইজেশন অফ চার্জ বলতে বোঝাচ্ছে যেমন এই আয়নটাতে এই কার্বনে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটা যদি এই কার্বনে লোকালাইজড অর্থাৎ কেন্দ্রীভূত না থেকে সমগ্র আয়নে ছড়িয়ে পড়ে, অর্থাৎ চার্জের যদি ডিলোকালাইজেশন ঘটে তবে এই আয়নটির স্থায়িত্ব বাড়বে। আমরা এখানে স্ট্যাবিলিটি বলতে বুঝি যে ওই আয়নটিকে খুব সহজেই তৈরি করা যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় ওই আয়নটি সহজেই তৈরি হয়, অর্থাৎ ইজিয়ার টু ফর্ম। আয়নের স্ট্যাবিলিটি আমরা সাধারণত দুইটি তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করে থাকি, হয় ইন্ডাকটিভ ইফেক্ট অথবা হাইপার কনজুগেশন। ইন্ডাকটিভ ইফেক্ট অনুযায়ী একটি আয়নে ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা যত বেশি হবে ওই আয়নের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে আয়নের স্ট্যাবিলিটি তত বৃদ্ধি পাবে। আর হাইপার কনজুগেশন অনুযায়ী একটি আয়নে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বৃদ্ধি পাবে তার হাইপার কনজুগেটেড স্ট্রাকচার তত বৃদ্ধি পাবে এবং স্থায়িত্বও বৃদ্ধি পাবে। এবার আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করব। এই কার্বোক্যাটায়নটি দেখা যাচ্ছে তিনটি কার্বনের সাথে সরাসরি যুক্ত, এই জন্য এটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটি দুটি কার্বনের সাথে সরাসরি যুক্ত, এই জন্য 2 ডিগ্রি, এটি 1 ডিগ্রি এবং এই কার্বোক্যাটায়নের নাম হলো মিথাইল কার্বোক্যাটায়ন। আমরা এখন দেখব এই 4টি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা কীরূপ হয়। আমরা যদি প্রথমে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে চাই, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে মিথাইল গ্রুপ আছে 3টি এবং মিথাইল গ্রুপ হলো ইলেকট্রন দানকারী বা রিলিজিং গ্রুপ। এই মিথাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ হওয়ায় এরা এই পজিটিভ চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন দান করবে, ফলে এই পজিটিভ চার্জটা এখানে কেন্দ্রীভূত না থেকে সমগ্র আয়নে ছড়িয়ে পড়বে, অর্থাৎ চার্জের ডিলোকালাইজেশন ঘটবে, ফলে এই আয়নটির স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এই 4টি আয়নের মধ্যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে সর্বোচ্চ সংখ্যক মিথাইল গ্রুপ বা ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, সুতরাং এর স্থায়িত্ব হবে সবচেয়ে বেশি। এখানে আছে 2টি, সুতরাং এর স্থায়িত্ব
ডিগ্রি অপেক্ষা কম হবে। এখানে আছে একটি, সুতরাং এর স্থায়িত্ব 2 ডিগ্রি অপেক্ষা কম হবে। এবং মিথাইল কার্বোক্যাটায়নে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, সুতরাং এর স্থায়িত্ব হবে সবচেয়ে কম। অর্থাৎ এভাবে আমরা সহজেই বলতে পারি ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে, ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা হ্রাস পেলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হ্রাস পাবে। এখন যদি আমরা হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করতে চাই, এইটার ক্ষেত্রে আমরা দেখব এখন কয়টি হাইপার কনজুগেটেড স্ট্রাকচার তৈরি হয়। এটা হলো আলফা কার্বন, আর এই তিনটি হলো আলফা হাইড্রোজেন। আলফা সিএইচ বন্ধন থেকে এই সিএইচ বন্ধনের মধ্যে যে সিগমা বন্ধন আছে, সেই সিগমা বন্ধনের ইলেকট্রন দ্বয় এই পজিটিভ চার্জযুক্ত কার্বনে একটা ফাঁকা পি অরবিটাল আছে, এই ফাঁকা পি অরবিটালে স্থানান্তরিত হয়ে এই পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাথে ডাবল বন্ড তৈরি করে এবং সিএইচ বন্ধন ভেঙে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার তৈরি করে। এটা আমরা দেখলাম এই হাইড্রোজেনের ক্ষেত্রে। অনুরূপভাবে এই হাইড্রোজেনের জন্য আমরা একটি স্ট্রাকচার পাব, সেটা হবে H প্লাস সি এইচ এইচ ডাবল বন্ড CH2। আবার এই হাইড্রোজেনের জন্য আমরা স্ট্রাকচার পাব HCH ডাবল বন্ড CH2, এখানে H প্লাস। তাহলে এখানে আমরা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পেলাম তিনটি, অর্থাৎ আলফা হাইড্রোজেন আছে তিনটি, কনজুগেটেড স্ট্রাকচারও পেলাম তিনটি। এখান থেকে পেলাম তিনটি, এখানে আলফা হাইড্রোজেন আছে 3 আর 3 6, তাহলে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবো 6টি। এখানে আছে 9টি, আলফা হাইড্রোজেন আছে 9টি, সুতরাং স্ট্রাকচার পাবো 9টি। হাইপার কনজুগেটেড স্ট্রাকচার যত বেশি হবে সেই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বেশি হবে। সুতরাং হাইপার কনজুগেশন অনুযায়ীও 3 ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং মিথাইল মূলকে কোনো আলফা হাইড্রোজেন না থাকায় এখান থেকে কোনো হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাওয়া যাবে না, সুতরাং এর স্থায়িত্ব হবে সবচেয়ে কম। এই একই ব্যাখ্যা আমরা ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও দিতে পারি। এইখানে যে কার্বন ফ্রি রেডিকেল আমরা দেখতে পাচ্ছি এর ইলেকট্রন সংখ্যা হলো 60টি, এখানে আছে দুইটি, টোটাল 6, আর এই জায়গায় একটি বিজোড় ইলেকট্রন আছে, এ হলো 60টি। তো এখন এই কার্বন চাবে কিভাবে এর অষ্টক পূর্ণ হয়। অষ্টক পূরণ করার জন্য আশেপাশে ইলেকট্রন রিলিজিং গ্রুপ খুঁজবে। যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ পেয়ে যায় তাহলে এই ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বাড়বে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে 3টি, সুতরাং 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সবচেয়ে বেশি। এখানে আছে 2টি, এজন্য 2 ডিগ্রির একটু কম। এখানে আছে 1টি, এজন্য এর স্থায়িত্ব হবে একটু কম। আর এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ না থাকায় মিথাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্ব হবে সবচেয়ে কম। এটা আমরা হাইপার কনজুগেশন দিয়েও ব্যাখ্যা করতে পারি। এখানে আলফা হাইড্রোজেন আছে 9টি, সুতরাং স্ট্রাকচার পাবো আমরা 9টি। এখানে আছে 6টি, স্ট্রাকচার পাবো 6টি। এখানে আছে 3টি, হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবো 3টি। এখানে কোনো আলফা হাইড্রোজেন না থাকায় আমরা কোনো হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবো না। যেহেতু এর হাইপার কনজুগেটেড স্ট্রাকচার বেশি, সুতরাং 3 ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং মিথাইল কার্বোক্যাটায়ন থেকে কোনো
হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাওয়া যাবে না, এজন্য এর স্থায়িত্ব সবচেয়ে কম। কার্বন আয়নের ক্ষেত্রে বিপরীত হবে। অলরেডি এখানে নেগেটিভ চার্জ আছে, দুটি ইলেকট্রন বন্ধন ভেঙে আসার কারণে এখানে অলরেডি নেগেটিভ চার্জ আছে। এখন যদি এই ইলেকট্রন রিলিজিং গ্রুপগুলো এই নেগেটিভ চার্জের দিকে আরও ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে নেগেটিভ চার্জের ঘনত্ব আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ নেগেটিভ চার্জ আরও লোকালাইজড হবে, পুঞ্জীভূত হবে। চার্জ যত লোকালাইজড হবে অ্যানায়নের স্থায়িত্ব তত হ্রাস পাবে। যেহেতু এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বেশি আছে, সুতরাং এর স্থায়িত্ব হবে সবচেয়ে কম। 3 ডিগ্রি কার্বন আয়নের স্থায়িত্ব হবে সবচেয়ে কম। 3 ডিগ্রির চেয়ে বেশি হবে 2 ডিগ্রির, 2 ডিগ্রির চেয়ে বেশি হবে 1 ডিগ্রির, এবং এখানে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ না থাকায় মিথাইল কার্বন আয়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে।